জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রাচীন বাংলা অর্থাৎ শশাঙ্ক পাল সেনের যে জায়গাটা আমরা আলোচনা করব। প্রথমেই বলি, কুল সার্ভিস কমিশনে পাল এবং সেন সিলেবাসে আছে বলে পাল সেনে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো। এরপরেও যাদের পরিতৃপ্ত আরেকটু বেশি হলে ভালো হয়, তারা অবশ্যই কিন্তু নেটসের টেক্সট বইটা বা যাদের কাছে যা যা ডিগ্রি কোর্সের বই আছে একটু চর্চা করে নেবে, আরও ভালো হয়। তবে নেটসেটের বইয়ে আমার অনুগ্রহ করে বলা থাকবে যে আপনারা পাল সেন শুরু করার আগে শশাঙ্কটা একবার চোখ বুলিয়ে নেবেন। আমার এইটুকু আবেদন থাকবে, আপনি যখন জৈন বৌদ্ধ শুরু করবেন, পুরাণ মতে নিচের কোন গ্রন্থটির মতে অর্থাৎ ব্রাহ্মণ উপনিষদ পুরাণগুলো চোখ বুলিয়ে নেবেন, তাহলে জৈন বৌদ্ধ নামাতে পারবেন না। তাই পাল সেন শুরু করার আগে শশাঙ্কটা একবার চোখ বুলিয়ে নিলে আপনারই মঙ্গল হবে। অমুক জৈন গ্রন্থ অনুসারে বৈদিক যুগে, তাহলে আপনার জৈন গ্রন্থ বৌদ্ধ গ্রন্থকেও দেখে নিতে হবে। বা প্রাচীন যুগে যখন পড়বেন, রাজারা কোন কোন ধর্ম, কোন কোন শিলালেখ, বিভিন্ন টার্মগুলো অর্থ সব নেটসের বই করেছি, সিলেবাসে কোথাও বলা নেই, কিন্তু ওই লিঙ্ক সূত্রে। তাই আপনাকে অনুগ্রহ করে বলা, 2% থেকে 3% ক্যান্ডিডেট হলে সিট পূর্ণ হয়ে বেশি হয়ে যাবে। তাই আমাকে বলা যে আমি কি ওই 98-97% মধ্যে পড়ছি নাকি 2-3% মধ্যে পড়ছি। তাই নিজেকে কখনো ভাববে না শুধু 9-10টা আমি দেবো, শুধু 11-12টা দেবো। ওই সিলেবাসটুকুর সঙ্গে না আশপাশগুলো একটু দেখে যাবে, তোমাদেরই মঙ্গল হবে, অনেক ভালো লাগবে। সময় কম, এখনও অনেক সময় আছে, 10 ঘন্টা করে মন দিয়ে পড়ুন, 2 থেকে 3টে করে পার ডে মক টেস্ট নামান, অনেক উপকার পাবেন। কারণ কুল সার্ভিস বইতে 90খানা মক টেস্ট দেওয়া রয়েছে 60 মার্কসের। বডি ধরে প্র্যাকটিস করুন, প্রতিদিন 100 করে অনলাইনের মুখস্থ করুন, চর্চা করুন, অনেক উপকার পাবেন। তা বাদেও আপনার টপিকগুলো কিন্তু পড়বেন, আমার এইটুকু অনুগ্রহ করে বলা। তবে বৈদিক যুগে যখন পড়বেন, অন্তত 4টে বেদ খুব গভীরে গিয়ে একটু আলোচনা করে নেবেন, দেখে রাখবেন। মানে বেশ কিছু প্রশ্ন তোমাকে ভাবিয়ে দেবে, সেইগুলো থেকে বেরিয়ে আসাই হচ্ছে প্রকৃত পরীক্ষার্থী। তো শুরু করছি পাল সেন যুগ। আজকে তোমাদের পাল সেন যুগে যে পিরিয়ডটা পড়াবো, একেবারে পাল এবং সেন অর্থাৎ গোপাল থেকে পুরো যে পিরিয়ডটা ছিল, সেই পিরিয়ডটা আমরা টোটালটাই দেখাবো। তোমাদের যে এই বইটার কথাই বলছিলাম, এরা একটু ডিটেলসে জানতে চাও দেখবে। আর এই বইটা বারবার করে বলছিলাম, 2টো করে মক টেস্ট চলছে, দিতে পারো, সেটা আমরা দেখাবো। যাক, আমরা শুরু করছি পাল যুগ, একবারে গোপাল থেকে শুরু করছি আমরা। হেডিংটা দেখতেই পাচ্ছ, প্রাচীন বাংলার পাল এবং সেন ডাইনেস্টিটা পড়াবো আমরা। তো আমরা দেখেছি যে মাৎসন্যায় কথাটি প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল। অপশন অনুপাতে খালিমপুর তাম্র শাসন, মুঙ্গের লিপি, ভাগলপুর স্তম্ভলেখ, পাহাড়পুর তাম্র শাসন। মনে রাখবে, ধর্মপালের এই খালিমপুর তাম্রলিপি থেকে প্রথম মাৎসন্যায় কথাটি ব্যবহার করতে পারে। কোন গ্রন্থে যদি বলে, তখন লামা তারনাথের আর্য মঞ্জুশ্রী মূলকল্প। তাহলে আবারও বলবো, কোন গ্রন্থ বললে লামা তারনাথের লেখা আর্য মঞ্জুশ্রী মূলকল্প থেকে জানতে পারছে। আর কোন শিলালিপি বা কথা জানতে পারি, এখানে উত্তরে কিন্তু আমার খালিমপুর তাম্রশাসন। আমরা সবাই জানি 637 খ্রিস্টাব্দে আনুমানিক শশাঙ্কের মৃত্যু হচ্ছে। শশাঙ্কের জীবনীকারের নাম রাধারমণ রায়। শশাঙ্ক প্রথম বাংলার শাসক, যিনি কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগী ভূমিকা নিয়েছিল। শশাঙ্কের নির্মিত কলেজের নাম রক্তমৃত্তিকা মহাবিহার, ভুলে গেলে চলবে না। শশাঙ্কের নির্মিত পশ্চিম মেদিনীপুরের দাঁতনে শশাঙ্ক দিঘি ইঙ্গিত দেয় তিনি কৃষিকাজে এগিয়ে এসেছিলেন। তাই শশাঙ্কের জীবনীকা রাধারমণ রায় পড়তে পারো তোমরা। যাক, 637 মারা গেল। গোপালের যে উত্থান 750 আমরা ধরি, তাহলে এই যে 113 বছর কোনো প্রকৃত শাসক ছিল না বলে চরম রাজনৈতিক একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। এটাকে আমরা মাৎসন্যায় বলছি, যে 113 বছরের মাৎসন্যায়। সেটা প্রথমে ব্যবহার করা কথা হচ্ছে কোথায়, খালিমপুর তাম্রশাসন থেকে। তাহলে একটা প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক প্রশ্ন তুমি কংক্রিট বা লিঙ্কগুলো পেয়ে গেলে। এবারে এর প্রশ্ন দিয়ে যে দ্বিতীয় প্রশ্ন ইম্পর্টেন্ট, পঞ্চরত্ন। অতি সম্প্রতি একটা ইউটিউব ভিডিও করেছি, তোমরা ডিপলি গিয়ে দেখবে কারা কারা ছিল, পরিষ্কার করে করা রয়েছে। পঞ্চরত্ন, এটা বলার কিছু নেই, লক্ষণ সেনের রাজসভায় কিন্তু যুক্ত ছিলেন। লক্ষণ সেন বাংলা একমাত্র শাসক যার দরবারে পঞ্চরত্ন ছিল। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিল, কৃষ্ণদেব রায়ের অষ্টদিগ্গজ, শিবাজির অষ্টপ্রধান পাই আমরা, লক্ষণ সেনের পঞ্চরত্ন ছিল। তবে জয়দেবটা ভালো করে দেখবে, গীতগোবিন্দ ভালো করে দেখবে, প্রত্যেকটা ব্যক্তির গ্রন্থগুলো পড়িয়েছি। যদি তোমার কিছুদিন 1 সপ্তাহ আগে গিয়ে দেখে নিয়ে প্লে লিস্টে করা আছে। সন্ধ্যাকর নন্দী, কোশ্চেনটা খুব ভাবানো প্রশ্ন। সন্ধ্যাকর নন্দী কোন পাল শাসকের সভাকবি ছিলেন? এবার দেখো, যদি তুমি 9-10-এর মানসিকতা নিয়ে গো, তাহলে তুমি সন্ধ্যাকর নন্দী রামপাল উত্তর করবো, কমপ্লিট হয়ে গেল। এখন দেখছো রামপাল অপশনেই নেই, হতে পারে, নতুবা এই কোশ্চেনের যে আমি চমৎকার একটা ফাঁদ দিয়েছি, এটা ভাবতে হবে। মনে রাখবে, রামপালের থেকে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, বেশি দিন ছিল মদন পালের সভাকবি। তাহলে মদন পালও অপশনে আমি দিয়েছি এই জন্য। তাহলে রামপাল এবং মদন পাল এই দুটোই কিন্তু উত্তর হওয়ার চলে। এবার যখন আপনি নেটসেট পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মদন পাল অবশ্যই জানতে হবে। 11-12 দেবেন, অবশ্যই মদন পালটা জেনে রাখবেন। পরীক্ষায় দিল বা না দিল,
রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী কমপ্লিট, এটাও হয়ে গেল। কিন্তু দেখা গেল রামপাল অপশন নেই, মদন পাল জেনে রাখবেন। এই জন্য আমি রামপাল মদন পাল উত্তর দিয়ে এসি উভয়ই দিয়েছি। অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রামপালের সভাকবি ছিল, এটুকু জেনে সন্তুষ্ট হবে না। পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে, তাই রামপালে থেমে থাকবেন না। এবারে যদি একটু টাফ প্রশ্ন করে দেয় যে সন্ধ্যাকর নন্দী রামচরিতের পুঁথিটাকে আবিষ্কার করে এনেছিল 1897 সালে, 1897, সুভাষচন্দ্র জন্ম বছর, তাই না? এই নৈহাটির সন্তান, উত্তর 24 পরগনার নৈহাটির সন্তান, বঙ্গীয় সাহিত্য পরিষদে কর্মরত ছিলেন, তিনি হলেন হরপ্রসাদ শাস্ত্রী। 1897-এ প্রথম নেপাল থেকে সন্ধ্যাকর নন্দী রামচরিতের পুঁথি এনেছিলেন। এবং ইতিহাস বইতে করে দিয়েছি প্রাচীন বা মধ্য আধুনিকের টোটাল পুঁথিগুলো কে কখন আবিষ্কার করেছিল। কিন্তু বিরল বিরল ডেটাগুলো আছে, তথ্যগুলো কাজে লাগাবেন, আপনার মন জুড়িয়ে যাবে। কিন্তু তাহলে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম আমরা দেখব সন্ধ্যাকর নন্দী রামচরিতের পুঁথিটা আবিষ্কার করলো নেপাল থেকে 1897-এ। তার 10 বছর পরে 1910-এ গিয়ে আমরা দেখছি তিনি নেপাল থেকেই চর্যাপত্র এনেছিল, যেটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের পেজ থেকে তিনি চেপেছিলেন। এবার জেনে রাখবে আপনারা নিচের কোনটি পাল যুগের শ্রেষ্ঠ রচনা। আবার দিয়েছি শ্রেষ্ঠ কথাটা প্রয়োগ করেছি, অবশ্যই আমি নিয়ে নেব সন্ধ্যাকর নন্দী রামচরিত। এবং এখান থেকে আমি দুটো তথ্য দিয়েছি যে পালদের যখন শ্রেষ্ঠ গ্রন্থ নিয়ে পড়বে, পাল যুগের মুদ্রার নামটা একটু জেনে রাখবে, কোশ্চেন করে দিতে পারে। এবং টোটাল মুদ্রাগুলো বইয়ে দুর্ধর্ষ করেছি, ভালো করে দেখবি, এমসিকিউ প্রশ্ন প্রচুর দেওয়া রয়েছে, দেখে নেবেন আপনারা কোর্সাইজ বইটা থেকে। তো পাল যুগের মুদ্রার নাম কাপড়দক পুরাণ। আর পাল যুগের শ্রেষ্ঠ শিল্প প্রশ্ন কিন্তু ইতিমধ্যে চলে এসছে, বস্ত্র শিল্প, দেখে রাখবেন। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট করতে পারে। এবং এই বস্ত্রশিল্প এখানে নয়, টোটালটাই কিন্তু একটা বস্ত্রশিল্প ছিল। 18th সেঞ্চুরিতে গিয়ে আমরা দেখছি যে ভারতবর্ষের বা বাংলার বস্ত্রশিল্প অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সেই যে দেখো পাল যুগ থেকেই কিন্তু একটা দেখছি 8ম নবম শতাব্দীতে একটা বস্ত্রশিল্পের আধিপত্য ছিল। আর পাল যুগে শেষ শক্তিশালী শাসক তোমরা মদন পাল জেনে রাখবে। যদি কোনো পরীক্ষায় পলপাল পাও, পলপালও দেখে রাখবে। তাই পাল যুগের শেষ শাসক পলপাল, এটা মনে রেখে দিবে। যদি অপশন না পাও মদন পাল থাকবে, তো মদন পালকে শেষ বলার থেকেও শেষ শক্তিশালী বললে কিন্তু ভালো হয়। আর শক্তি শাসক কে হবে? দেবপাল। তাহলে পাল যুগের প্রতিষ্ঠাতা কে? গোপাল। শ্রেষ্ঠ শাসক কে? দেবপাল। পাল যুগের শেষ শক্তিশালী শাসক কে? মদন পাল। শেষ শাসক কে? পলপাল। এবারে আদ্র জেনে রাখবে, যখন কৈবর্ত বিদ্রোহ হচ্ছে তখন কৈবর্ত বিদ্রোহের সময় দ্বিতীয় মহিপাল পরাজিত হচ্ছে দিব্যকের কাছে। আর ওই দিব্যকের উত্তরসূরি ভীমকে পরাজিত করে যেখানে কিন্তু আবার রামপাল দেখছি আমরা আস্তে আস্তে করে পুনরুদ্ধার করছে। তাই কৈবর্ত বিদ্রোহের সময় কোন পাল শাসক পরাজিত হন? দ্বিতীয় মহিপালটা একটু জেনে রাখবে। ওকে, ঠিক আছে। এবারে আসছি নেক্সট প্রশ্ন। বাংলার প্রকৃতিবর্গ গোপালকে রাজপদে নির্বাচিত করেছিল, এই তথ্য কোথায় পাচ্ছি? এখানে প্রকৃতিবর্গ বা প্রকৃতিপুঞ্জ বা সাধারণ জনগণ গোপালকে 113 বছরে মাসনের পর যে নির্বাচন করলো, নির্বাচিত শাসক, ইলেক্টেড কিং যাকে বলছে, জানতে পারছি আমরা ধর্মপালের খালিমপুর তাম্রশাসন থেকে প্রথম জানতে পারি যে কি না বাংলার জনগণ বা প্রকৃতিপুঞ্জ প্রকৃতিবর্গ গোপালকে রাজপদে নিয়োগ করেছিল, ধর্মপালের খালিমপুর তাম্রশাসন। তাহলে এখানে গোপালের নির্বাচন বা মাৎসনের অবসান সবগুলি পেয়ে যাচ্ছে আমরা খালিমপুর তাম্রশাসন থেকে। উত্তরাপদ স্বামী নিয়ে একটু বলার চেষ্টা করব, অনেক কনফিউজিং করে ক্লিয়ার হয়ে যাবে, প্রচুর কনফিউজিং। আমরা অফলাইনে ক্লাস নিতে দেখতে কি কনফিউজিং আছে। শুরু করে বলি, ধর্মপালও আছে, দেবপালও আছে। দেখ, গুজরাটি কবি ঈশ্বরদল, পশ্চিম ভারতের যে গুজরাট, সেই গুজরাটি কবি ঈশ্বরদল তার উদয় সুন্দরী কথাকাব্যের চম্পু কবিতায় প্রথম ধর্মপালকে উত্তরাপদ স্বামী বা উত্তর ভারতের স্বামী ও প্রভু তিনি বলছেন, তাই তো? এটা অস্বীকার জায়গা নেই। এবারে দেবপাল বাদল স্তম্ভলিপিতে নিজেকে বলেছে উত্তরাপদ স্বামী। এবারে কাকে নেব? ধর্মপালও পাচ্ছি, উদয় সুন্দরী কথাকাব্যের চম্পু কবিতার একটা লাইনে পরিষ্কার করে বলা রয়েছে, আবার দেবপালকে বাদল স্তম্ভলিতে বলা আছে। প্রাচীন ভারতে কথাটা মনে, প্রাচীন ভারতবর্ষে অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে ইতিহাস যখন আমরা পড়াশোনা করি, আমিও ছাত্র হিসেবে দিনরাত পড়াশোনা করি, সেখানে আমার মনে হয়েছে লেখর গুরুত্ব গ্রন্থের থেকে অনেক বেশি, পুস্তক বা গ্রন্থ বইয়ের থেকে লেখর গুরুত্ব বেশি। যদি বাদল স্তম্ভলিপি লেখর পর্যায়ে পড়ে, তাই বাদল স্তম্ভলিপিটা গুরুত্ব পাবে ওই উদয় সুন্দরী কথাকাব্য থেকে। তাই লেখাটা যাই হোক না কেন, স্তম্ভলিপি শিলালিপির গুরুত্ব অনেক বেশি প্রাচীন ভারতের ক্ষেত্রে, কিন্তু আধুনিকের ক্ষেত্রে কিন্তু নয়। সেখানে বই গ্রন্থ গুরুত্ব পাবে, শিলালিপিও সেখানে গুরুত্ব পাবে না। তাই যেহেতু প্রাচীন ভারত, তাই আমি উত্তর কিন্তু দেবপালকে নিয়ে নেবো মোর এক বইটা। এবং দেবপালের ক্ষেত্রে প্রথম বলবো, তিনি অনেক অনেক বৌদ্ধ ভিক্ষুকে আমাদের নালন্দাতে স্থান দিয়েছিলেন। বালপুত্রদেবকে তিনি জমিদান করলেন মঠ তৈরি করার জন্য। এই যে তার একটা আধিপত্য ছিল, অস্বীকার জায়গা নেই। যাই হোক, আমরা এখানে লেখর গুরুত্ব অনুসারে উত্তরাপদ স্বামীর
দেবপালকে নেব। হ্যাঁ, যদি কোনো পরীক্ষা অপশনে দেবপাল না থাকে তখন মাস্ট বি অ্যান্সার আমি ধর্মপাল নেব, আর দুটোই থাকলে দেবপালই আমি উত্তর নেবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চলো নেক্সট প্রশ্ন, কোন পাল শাসক রাজধানী মগধ থেকে পাটলিপুত্র নিয়ে গেছিল? এই রাজধানীগুলো প্রাচীন ভারত মধ্য আধুনিকে ভিডিও করেছি, দেখে নেবে। তবে মগধ থেকে পাটলিপুত্র রাজধানী নিয়ে গেছে ধর্মপাল, মনে রাখবে। গঙ্গার তীরে বিহারের যে পাটনা বা পাটলিপুত্র আমরা জানি 456 খ্রিস্টপূর্বাব্দে উদয়ী বা উদয়ভদ্র তৈরি করেছিল। 1542 সালে এই পাটলিপুত্রের নাম পাটনা করেছিল শেরশাহ সূরি। সেই পাটলিপুত্র মগধ থেকে রাজধানী নিয়ে গেল ধর্মপাল। ভালো প্রশ্ন এটা। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ইতিমধ্যেই বলে এসেছি আমরা, লেখর অনুপাতে অবশ্যই দেবপালকে নিয়ে নেব, এটাও কিন্তু একটা ভালো জায়গা। এবারে এখানে যখন পাল বংশের শ্রেষ্ঠ পড়বে, তাহলে এখানে পড়েছি আরেকবার দেখে নিই। পাল বংশের প্রতিষ্ঠাতা আনুমানিক 750, কে প্রতিষ্ঠা করেছিল? গোপাল। গোপালের পিতা কে ছিলেন গো? বাপ্পট। সে বাপ্পটের পুত্র ছিল গোপাল। বাপ্পটের পিতাকে ছিল দৈত বিষ্ণু, তাই দৈত বিষ্ণুর নাতি বা বপ্পটের সন্তান ছিল গোপাল। তাই তো যে প্রকৃতিপুঞ্জ প্রকৃতিবর্গ সাধারণ জনগণ তাকে নির্বাচিত করলো, এবং 637 থেকে যে 750 113 বছরে মাৎসন্যায় তার সিংহাসনে বসার ফলে অবসান ঘটল, এবং গোপাল সিংহাসনে বসে যে উপাধি নিয়েছিল, ভালো একটি প্রশ্ন কমন আসতে পারে, বঙ্গপতি উপাধি কে নিয়েছিল? উত্তর নেব গোপাল। এবং এই যে গোপালের উত্থানকে আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার 1867 জাপানের যে মেইজি শাসন, তার যে উত্থান, দীর্ঘদিন অরাজকতার পর জাপানের যখন মেইজি রেস্টোরেশন হলো, উত্থান ঘটলো, তার সঙ্গে তুলনা করছেন রমেশচন্দ্র মজুমদার। কার না? গোপালের উত্থানকে। খুব ভালো একটা প্রশ্ন। এবং গোপাল পরম সৌগত উপাধি নিয়েছিল। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পেয়ে গেলাম, পরম সৌগত উপাধি কে নিয়েছিল আর বলতে হচ্ছে না, গোপাল, এবং বঙ্গপতি উপাধি কে নিয়েছিল? গোপাল। খুব ভালো। এটা কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরবীয় পর্যটক সুলেমান 850 থেকে 851 পাচ্ছি, কোনো বইয়ে 50, কোনো বইয়ে 51 পাচ্ছি। তো যাই হোক, এই 50-এর শেষ লগ্নে দেবপালের আমলে এসছেন সুলেমান, এবং সুলেমানের ভারত বৃত্তান্তের নাম কি? গিলতুত তওয়ারিক। গিলতুত তওয়ারিক, এটা ছিল সুলেমানের ভারত বৃত্তান্তের নাম। তিনি দেবপালের আমলে এসেছিলেন, সন্দেহ নেই। এবার নেক্সট প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার, এটা কিন্তু অনবদ্য একবারে। এই বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। মনে রাখ, বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেছিলেন কে? তখন হবে বখতিয়ার খলজি 1199 সালে। অদন্তপুরী এবং বিক্রমশিলা 1199 ধ্বংস করছে। বাংলা কোন করছেন? WBCS পরীক্ষায় 1202 নিয়েছিল। তবে 1204 সাল মিনাজুদ্দিন সিরাজ তার তবাকতি নাসরি গ্রন্থ, যেটা 1260-এ লিখেছিলেন, সে 1260 সালে রচিত মিনাজুদ্দিন সিরাজের তবাকতি নাসরি গ্রন্থে বলছেন 1204। তাই 1204 আমরা উত্তর নিয়ে নেব। বাংলা আক্রমণের ক্ষেত্রে, বাংলা জয়ের ক্ষেত্রে বিক্রমশীল অদন্তপুরী 1199 ধ্বংস করছে। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিল কে? ধর্মপাল। শশাঙ্কের যে কলেজ, তার নাম রক্তমৃত্তিকা মহাবিহার, যেটা আজকে বহরমপুর কলেজের নামে নামাঙ্কিত হয়েছে। তাহলে মুর্শিদাবাদ জেলায় এই রক্তমৃত্তিকা মহাবিহার প্রথম আমরা তৈরি করেছি শশাঙ্কের হাত ধরে। তারপরে বিক্রমশিলা, অদন্তপুরী, সোমপুরী, পাহাড়পুরী যে মহাবিহারগুলো, কলেজগুলো ছিল, সেগুলো সবই হবে ধর্মপাল। এবারে কোন শিলালিপি থেকে দেবপাল সম্পর্কে জানা যায়? এবার দেবপাল, ধর্মপাল আর বিজয় সেন, এই তিনটে ব্যক্তিকে পুরো শিলালিপিটা বেঁধে যাবে, ভীষণ চান্স কিন্তু মনে রাখবে। এবার এই শিলালিপিগুলো পড়বে, তোর পুরো শিলালিপির একটা চ্যাপ্টার করেছি নেটসাইড বইয়ে, জাস্ট 1 ঘন্টা চোখ বুলিয়ে রাখবে। আমাদের প্রয়াগ প্রশস্তি দিতে পারে, এলাহাবাদ প্রশস্তি দিতে পারে, জুনাগড় লিপি দিতে পারে। জুনাগড় কোথায় পাবো? রুদ্রদমন সিলেবাসে নেই, সবকত্র বলবে না। চন্দ্রগুপ্ত মৌর্য পড়ে সুদর্শন রথ, সুদর্শন রথ যখন পড়বে তো রুদ্রদমন চলে আসবে, তার সঙ্গে টাচিং আছে। অতএব আমি আবারও বলছি, একটু ভালোভাবে, একটু স্মার্ট ওয়ার্ক করে ভাববে সাবজেক্টটাকে। তাহলে কোন শিলালিপি থেকে দেবপাল সব জানা যায়? বাদল স্তম্ভলিপি, হরগৌরী স্তম্ভলিপি, মুঙ্গের লিপি, এবং সবগুলি হচ্ছে দেবপালের আকর্ষণীয় শিলালিপি। একবারে বাদল স্তম্ভলিপি, হরগৌরী স্তম্ভলিপি এবং মুঙ্গের সবগুলি কি দেবপাল। দেবপালের 3টে পেয়ে গেলাম। বাদল, যেখানে তিনি নিজেকে বলছে উত্তরা পদসামিন। হরগৌরী স্তম্ভলিপি তার শাসনকাল জানা যাচ্ছে। মুঙ্গের লিপিতে এই দেবপাল যে রাজধানী নিয়ে গেছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মগধ থেকে পাটলিপুত্র ধর্মপাল, তাহলে মুঙ্গেরকে রাজধানী নিয়ে যায়, উত্তর কিন্তু দেবপাল নিয়ে নেবো। ভালো একটা তথ্য দিয়ে গেলাম। এবার এই 3টি বাদল স্তম্ভলিপি, হরগৌরী, মুঙ্গের সবই হচ্ছে আমাদের দেবপাল সম্পর্কে জানলাম। তাহলে দেবপাল যখন জানবো, পাশাপাশি ধর্মপাল জেনে নিয়ে যাক। ধর্মপালের ভাগলপুর লেখো, খালিমপুর স্তম্ভলিপি 12 বলে এসেছি, মুঙ্গের লিপি। এই মুঙ্গের লিপিটা আমি একবার বলবো, এমন একটা লিপি যেখানে ধর্মপাল, দেবপাল দুটোই জানা যায়। প্রশ্ন করতে পারে নিচের কোন লিপি থেকে ধর্মপাল, দেবপাল ইতিহাস জানা যায়? মাস্ট বি অ্যান্সার মুঙ্গের লিপির দিকে নেব। তাহলে যখন পাল সেন পড়া, সেনের বিজয় সেন একবার দেখবো না? বিজয় সেনে জানবো হরিহর্ষের বিজয় প্রশস্তি, শ্রীহর্ষের বিজয় প্রশস্তি ভেরি ইম্পর্টেন্ট। কবি উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি, এবং এই দেওপাড়া প্রশস্তি খোদাই করেছিল কে? সুলোপানি। তাই দেওপাড়া প্রশস্তি কার রচনা? উমাপতি ধরের। কিন্তু খোদাই করে কেউ, তো তখন ঘুরে যাবে, তখন তার দেওপাড়া প্রশস্তি মানেই উমাপতি ধর মনে রাখবে না, মুখস্থ করবে না সাবজেক্টটাকে। দেওপাড়া প্রশস্তি খোদাই করে তখন উত্তর নেব সুলোপানি, যিনি সেন যুগের শ্রেষ্ঠ আমরা
স্থাপত্য হিসাবে ধরছি ব্যক্তিকে, তাই তো। আর পাল যুগের টেরাকোটা শিল্পে ধীমান এবং বীরপালকে ধরছি আমরা। তা বিক্রমপুর তাম্রপাট, ব্যারাকপুর তাম্রপাট, ভাগলপুর লিপি একমাত্র লিপি মনে রাখবে যে ভাগলপুর লিপি থেকে ভালো করে বা লেখ রেখো থেকে ধরপাল এবং বিজয় সিংহ কিন্তু জানা যায়। আর একটা নৈহাটি তাম্রপট, এই আমাদের উত্তর চব্বিশ পরগনা নৈহাটি, এই যে সেন যুগের যে বৌদ্ধ মূর্তিগুলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট পাচ্ছি আমরা নৈহাটি তাম্র থেকে। তাহলে আমরা বাদল স্তম্ভলিপি হরগৌরী মুঙ্গের দেবপাল, ধরপালে পেলাম ভাগলপুর, কালিমপুর এবং মুঙ্গের। মুঙ্গের থেকে ধরপাল দেবপাল জানা যায়, আর ভাগলপুর থেকে ধরপাল এবং আমরা মানে কি বলবো বিজয় সিংহ ইতিহাস জানতে পারছি। এবারে দেখবো হয়তো দেববাড়া প্রশস্তিকার বা বিজয় প্রশস্তিকার বা ব্যারাকপুর তাম্রপট এবং নৈহাটি তাম্রপট যখন ইন্টারভিউ দিতে যায় বাংলার সন্তান হিসেবে খেয়াল করবেন, কাজে লাগতে পারে প্রবল সম্ভাবনা। অদন্তপুরী বধ ধ্বংস বলে এসেছি, বিক্রমশীল অদন্তপুরী ধ্বংস করেছি বক্তিয়ার খলজি, মনে রাখবে এটা। আর প্রতিষ্ঠাতা কিন্তু অবশ্যই ধরপাল নিয়ে নেব। এবার আসবো নেক্সট প্রশ্ন, যে 1199 সালে তাকে দিয়েছি আমি, বিক্রমশীল ধ্বংস করেছিল 1200 বাংলা, এটা মিনাজউদ্দিন সিরাজ থেকে আমি নিয়েছি একদম। এবারে 13 নম্বর, জিমুদবাহন গ্রন্থটি কার রচনা? ভীষণ ইম্পর্টেন্ট। জিমুদবাহন গ্রন্থ কার রচনা করেন? তাহলে জিমুদবাহন কোন গ্রন্থ রচনা করেছিল? দায়ভাগ, মেতক্ষরা, চিকিৎসাস্ত্র, ন্যায় দর্শন। তাহলে আমরা পেয়ে গেছি জিমুদবাহনের উত্তর করে দিয়েছি। এবারে গল্পটা কি করবো দেখে নাও। জীবনবাহনের দায়ভাগ নিয়ে গল্প করব। বল্লাল সেনের গুরু অনিরুদ্ধ ভট্ট হারলতা এবং পিতৃদ্বৈতা লিখেছিল। ভালো প্রশ্ন, অনিরুদ্ধ ভট্টের লেখা হারলতা পিতৃদ্বৈতা। এতে কি বলা আছে দুটো গ্রন্থে? হারলতাই বলা আছে হিন্দু যে অসৌচ গুরুকে মারা গেলে পালন করি, এটা তাহলে কোন গ্রন্থের বিষয়? হারলতা। তাহলে কার আমলে রচিত হয়েছে? বল্লাল সেনের আমলে। আর তার সম্পর্কে সংশ্লিষ্ট যে বিষয় সেগুলো আলোচনা করা আছে। তো হিন্দু ধর্মে কেউ মারা গেলে যে অসৌচ গুলোকে 12 দিনকে 15 দিনকে 18 দিন করে 1 মাস করে, এই অসৌচের ক্রিয়াকলাপগুলো হারলতা গ্রন্থে বলছেন অনিরুদ্ধ ভট্ট। আর পিতৃদ্বৈতায় কি বলা আছে? হিন্দু যে শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো হয়, সেই শ্রাদ্ধাদি বিষয় যে বিভিন্ন বিষয় কাজকর্ম সেগুলো, অশৌচটা হারলতার বিষয়, শ্রাদ্ধ তার সঙ্গে যে কাজকর্ম সেগুলো আছে পিতৃদ্বৈতা, সেটা বল্লাল সেন আমলে রচিত, তার গুরু অনিরুদ্ধ ভট্ট লিখেছিলেন। পাল যুগের একটু না বললেই নয়, জীবনবাহনের দায়ভাগ যেটা বলে এসেছি আমি, এই দায়ভাগের রচিতা জীবন বলে এসেছি। এই গ্রন্থে বলা আছে যে স্বামী যখন মারা যাবে সে মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রী অধিকার ভোগ করবে, অতএব স্বামী মারা গেলে তার ওয়াইফ অধিকার ভোগ করবে, তাই না? এই নিয়ম শুধুমাত্র বাংলাদেশ এবং আসামেই প্রচলিত হয়েছিল, আর কোথাও হয়নি। আর একটা করে রাখবো, হায়দ্রাবাদের সন্তান বিজ্ঞানেশ্বর, তার বইয়ের নাম কি? মিতক্ষরা। সেখানে বলা আছে না স্বামী মারা গেলে স্ত্রী অধিকার পাবে না, পিতার জীবিতকালেই জীবন্তকালেই সন্তানরা সমক্ষমতা স্বীকৃতি পাবে। তাই পিতার জীবিতকালেই সন্তানরা সম্পত্তি পাবে, মৃত স্বামীর স্ত্রী অধিকার পাবে না, এটা বলছে হায়দ্রাবাদের সন্তান বিজ্ঞানেশ্বর মিতক্ষরা গ্রন্থে। কিন্তু জীমুদবাহন তার দায়ভাগে বলছেন স্বামী যদি মারা যায় স্ত্রী অধিকার পাবেন সম্পত্তির। এই কথাগুলো মনে রাখবেন। অশৌচ কোন গ্রন্থে বলা আছে? শ্রাদ্ধ শান্তি কোন গ্রন্থে বলা আছে? মৃত স্বামীর সম্পত্তি স্ত্রী পাবেন কোন গ্রন্থে বলা আছে? না, পিতা বাবা বেঁচে থাকলে তার জীবিতকালেই সন্তান অধিকারী হয়ে যাবে কোন গ্রন্থে বলা আছে? একটা প্রশ্ন থাকার সম্ভাবনা প্রবল, সপরিষ্কার করে ভাসিয়ে দিয়েছি, দেখে নিন, আপনারা পড়ে নেবেন, বইয়ে দুর্ধর্ষ করে দেওয়া রয়েছে। পাল সেনের মক টেস্ট প্র্যাকটিস করুন, এগুলো কিন্তু সাজানো এইভাবে পাওয়া খুবই কষ্ট, সাজিয়ে দিয়ে গেলাম, ভালো করে দেখবে। রামপালের রাজধানী কোথায় ছিল? তোমরা একবার পাতি কোশ্চেন পেয়ে যাবে। রামপালের রাজধানী ছিল রামাবতী নগর। কোথায় ছিল? রামাবতী নগর। আমি অপশন দেখাচ্ছি, দেখে নাও। রামপালের রাজধানী ছিল রামাবতী নগর, তোমরা জানো সবাই নিশ্চয়ই। আর আরবীয় পর্যটক আলমাসুদি এসেছিল পতিয়া রাজ্যে। এর আলমাসুদি যখন পতিয়া রাজ্যে আসে, পাল শাসক কে ছিল? নারায়ণ পাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তোমরা এই দুটো একটু দেখে নিবে, উপকার পাবে। রামাবতী নগর এবং নারায়ণ পাল। ব্যাস, এই 15টা প্রশ্ন উত্তর দিলাম। আরও প্রচুর প্রশ্ন বইয়ে পাল এবং সেন আলাদা করে মক টেস্ট আছে কুল সার্ভিস বইটাতে, তোমরা দেখতে পারো নতুন বইটা, কুল সার্ভিসের বইটা। তোমাদের মক টেস্ট শুরু হয়েছে কিন্তু, প্রত্যেকে বলছি 2টো করে মক টেস্ট পার ডে দাও ওই মার্কশিটে, 3 দিন আগ পর্যন্ত চলবে। মোট 150খানা মক টেস্ট আমি নেব। যারা 150খানা মক দিতে চাইছো বা স্যারের কাছে ক্লাসগুলো করতে চাইছো, আপনি আসুন, প্রচুর প্রচুর উপকার পেয়ে যাবেন। আর যে বইটার কথা বলছি আপনারা অবশ্যই দেখে নেবেন এই নাম্বারে, এই বইটা একটু কিনে পড়ে নিন। গভর্নমেন্ট প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, আপডেট প্রশ্নগুলো নতুন এডিশনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এবং 90খানা যে মডেল সেট, 3000 অনলাইনার, এইগুলো চোখ বুলিয়ে যাবেন, উপকার পাবেন। এবং প্রাচীন মধ্য আধুনিক যে টেক্সট পার্টটা দিয়েছি সিলেবাস ধরে বললাম,
ওই টেক্সট পার্টে একটু চোখ বুলাবেন। আর আবারও বলছি, পুরাণ সিলেবাসে নেই, জৈন বৌদ্ধ গ্রন্থ সিলেবাসে নেই, উপনিষদ সিলেবাসে নেই, কিন্তু যদি আপনি বৈদিক সাহিত্যে পড়তে গিয়ে সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে শুধু মুন্ডকটা দেখে যাবে, চড়াইবাতি বা এগিয়ে চলো কোথা থেকে নেওয়া হয়েছে দেখবেন না, একটু বিপদ হতে পারে। তাই একটু সাইডগুলো দেখে নেবেন, এইটুকু আমার আবদার। গান্ধীজি অসহযোগ আইনামান্য ভারত ছাড়ো যখন পড়বেন, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, অসহযোগ আন্দোলন পড়তে গিয়ে দক্ষিণ ভারতের গান্ধী বা আরামবাগের গান্ধী প্রশ্ন ঠুকলো, আপনি রেডি থাকবেন। আইনামান্য পড়বেন, ডান্ডি মার্চটা একটু দেখে রাখবেন, আমার এইটুকু আবেদন। কংগ্রেস যখন পড়বেন, আমার আবেদন থাকবে, কংগ্রেস যখন পড়বেন তখন কিন্তু এআইটি ইস্যুগুলো ছোট্ট করে টাচ করে রেখে দেবেন একটু করে, ভালো লাগবে আপনার। তোমাদের যে অনলাইনে কোর্স চলছে, শরীরে মক টেস্ট চলছে, এই বইটা তোমরা পার্সেন্টটা পড়ে নিবে। আর ইউটিউব বইটা প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে এমসিকিউর চোখ বুলাবেন, প্রচুর পরিমাণ তথ্য ওখানে দেওয়া রয়েছে। আজকে এই পর্যন্ত রইল, পার্সেন্ট কেমন লাগলো একটু জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাই।